আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি শুরু। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ সন্ধ্যা 6:30টায় সরাসরি সম্প্রচার হবে চ্যানেল আই ও এর সব ডিজিটাল OTT প্ল্যাটফর্মে। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী জিয়া, খালেদা জিয়ার কবর জিয়ারত, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অফিস, দুপুরের পর নতুন মন্ত্রিসভা ও সচিবদের সঙ্গে বৈঠক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেছেন তারেক রহমান। জয়ের ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। আগে থেকেই জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যরা। বেলা ঠিক 11টার সময় সাদা শার্ট আর ছাই রঙের প্যান্ট পরে স্মৃতিসৌধে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে শ্রদ্ধা জানানোর পর মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তারেক রহমান। সবাইকে সাথে নিয়ে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে স্মৃতিসৌধ এলাকায় একটি গাছের চারা রোপণ করেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর স্মৃতিসৌধেই কথা বলেন সরকারের অর্থমন্ত্রী। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, 24-এর জায়গায় 24, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর 24 হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রীয় কোনো প্রথম কর্মসূচিতে যোগ দিলেন তারেক রহমান। জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আবারও সবার আগে বাংলাদেশ প্রত্যয় ব্যক্ত করলেন দেশের 11তম প্রধানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যা 6:30টায় ভাষণ দেবেন তিনি। বিটিভির সৌজন্যে ভাষণটি সরাসরি সম্প্রচার করবে দেশের সব সম্প্রচার মাধ্যম। বিষয়টি নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর ভাষণ চ্যানেল আই সংবাদ এবং চ্যানেল আই এর সব ডিজিটাল ও OTT প্ল্যাটফর্ম ও আই স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি চলে যান সচিবালয়ে। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। রাহুল রায় জানাচ্ছেন। প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ নিয়েছেন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরাও। পরিবারের সদস্যদের নিয়ে রাতেই নিজের মা বাবা, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন নতুন প্রধানমন্ত্রী।
সকালে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভা। কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো শেষে নতুন মন্ত্রিসভার সদস্যরা জানান, রাষ্ট্র গঠনে তাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই কাজ করবেন তারা। জনকল্যাণ ধারণ করে জনগণের প্রবৃদ্ধি সমৃদ্ধি নিশ্চিত করতে চান, এই ধরনের একটা অঙ্গীকার আমাদের রয়েছে দল হিসাবে এবং সরকার হিসাবে জনগণের প্রতি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আগামী দিনে বাংলাদেশকে ওনার 31 দফা পরিকল্পনার ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তোলার জন্য ওনার রায় দিয়েছেন। আর আমরা মনে করি এই সরকারটি অনেক ত্যাগের বিনিময়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সেই কাজটি বাস্তবায়ন করার চেষ্টা করব। নতুন মন্ত্রীরা জানিয়েছেন, মানুষের প্রত্যাশা পূরণে শতভাগ চেষ্টার কথা। আমাদের আরও বেশি জবাবদিহি হওয়ার প্রয়োজন রয়েছে, আরও বেশি তৎপর হওয়ার প্রয়োজন আছে। অতএব জনগণ এবং সরকার প্রধান যে আস্থা আমাদের উপর রেখেছে, নিশ্চয়ই যে কোনো মূল্যে সেই তার মর্যাদা রাখবো। একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই জাতি এবং আপনারা সবাই সুসংবাদ পাবেন। একটা সার্থক ফাংশনেবল আপনার মিনিস্ট্রি পাবেন, যেগুলি আমাদের অধীনে আছে ইনশাআল্লাহ। পর্যটন খাতে বিস্তরভাবে বাংলাদেশে একটা পরিবর্তন আনতে পারবো, বিমানে আমরা পরিবর্তন আনতে পারবো, প্রবাসীরা যে আসে দেশে তাদের যে এই দুঃসহ বেদনা এই আমাদের এয়ারপোর্ট নিয়ে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছি। সেই সমস্ত পরিকল্পনা সবই দেশের জন্যই মঙ্গল এবং দেশের উন্নতি হবে, এবং যাতে করে আর দুর্নীতিগ্রস্ত লোকরা সেখানে ঠাঁই না পায়। শেরেবাংলা নগর থেকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান চলে যান সচিবালয়ে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রীর চেয়ার খুব প্রচলিত একটি কথা। এর মাধ্যমে যেমন তার দায়িত্বের কথা বলা হয়, তেমনি দায়িত্ব পালনে তিনি যে চেয়ারে বসেন সেটাও ভাসে চোখের সামনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য একটি চেয়ার তৈরি করে 12 বছর ধরে অপেক্ষায় কৃষক আব্দুল মোতালেব। 22 বছর আগে তারেক রহমান যখন তার বাড়িতে গিয়েছিলেন, তখন বসার জন্য একটি ভালো চেয়ার দিতে না পারার দুঃখবোধ থেকেই চেয়ারটি বানিয়েছেন তিনি। ভিন্ন রকম ওই চেয়ারের গল্প জানাচ্ছেন শাইখ সিরাজ। নির্বাচনে নিরঙ্কুশ জয়ে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন তারেক রহমান। সারা দেশে বহু সাধারণ মানুষও হৃদয়ের আসন রেখেছেন তার জন্য। তেমনি একজন ময়মনসিংহের ভালুকার আব্দুল মোতালেব। দেশে প্রথমবারের মতো সৌদি খেজুর ফলানোর সাফল্যের কারণে লোকে তাকে চেনে খেজুর মোতালেব নামে। মোতালেব তার আয়ের একটি অংশ দিয়ে বহু বছর ধরে এক বিশেষ আসন নির্মাণ করে রেখেছেন তারেক রহমানের জন্য। উনি খেজুর বাগানের পরিদর্শনে প্রথম রিপোর্ট করছিলেন, ওই সময় থেকেই মানুষের বেশি আনাগোনা আওয়াজ করতো। এরপরে 2004 যখন তারেক রহমান ছিল, প্রতিবেদন যাওয়ার কদিন পরে আসছিল, সে কি দিছিল আপনাদের? তখন পাম্প দিছিল। হ্যাঁ, ওই সময় দিয়েছিল আমার সেলো মেশিন দিছিল, এই সার, বিষ, কোদাল, যাবতীয় যেটা লাগতো সব দিচ্ছিল তারেক। আমার কাছে এমন একটা কষ্ট লাগতো, একসাথে খাওয়াইতেও পারছি না। এই কারণে আমার কষ্ট, যদি আমি একদিন আবার রাজপ্রাসাদের মতো বানায় আনতে পারি, এই জায়গাতে আমি বসাইও। তো ওই যে দাঁড়াই থেকে গেছেন, বসতে দিতে পারছি না, খুব কষ্ট লাগতো। আমার মনের থেকে পার্সোনালভাবে আপনার জন্য আর তারেক রহমানের জন্য এই চেয়ারটা বানাইছি, যে এখানে বসে একদিন যখন রাজপ্রাসাদ বিশ্বের মধ্যে দেখবে যে খেজুর মোতালেব, শাহ সিরাজরা তারেক জিয়ার কীভাবে বসাতে পারে, যেদিন আপনাকে আর তারেক রহমান এই চেয়ারে বসাতে পারবো, আমার আত্মাটা শান্তি পাবো, ওই দিন আমি সাংবাদিক হইয়াম, ওই দিন আপনাদের কাছে প্রশ্ন করবো কৃষকের লোনের জন্য। সাধারণ মোতালেব অসাধারণ আবেগ নিয়ে অপেক্ষা করছেন তারেক রহমানের। আপনার নামে আর তারেক রহমানের নামে কিন্তু আমরা বিশ্ব পরিচিত হয়েছি। আপনার যদি না এদিন আমার এত পরিচিত থাকলো না হলে। এটা কতদিন লাগছে বানাইতে? এটা 6 বছর সময় লাগছে, এটা টাইম ধরা না। দেশের সব শ্রেণীর মানুষ ভোটের আশীর্বাদে তারেক রহমানকে যে সম্মানের আসনে বসিয়েছেন, তা অটুট থাকুক দেশের কল্যাণের ভেতর দিয়ে। তার হাত ধরে রচিত হোক নতুন বাংলাদেশ। শাইখ সিরাজ, চ্যানেল আই। দলের জন্য ছিলেন নিবেদিত, বঞ্চিত হয়েছে 2 বার। নিজের আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে অন্যজনকে, কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে যাননি কুমিল্লার হাজী আমিনুর রশিদ। দলও তাই মূল্যায়ন করেছে তাকে, দিয়েছে টেকনোক্রেট কোটায় মন্ত্রীর পদ। সে সঙ্গে দিয়েছে 3টি মন্ত্রণালয়, কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। নেতাকর্মীরা ভেসেছেন আনন্দে। কুমিল্লা থেকে আরও জানাচ্ছেন আবুল কাশেম হৃদয়।
সবাইকে চমকে দিয়ে মন্ত্রিসভায় কুমিল্লার হাজী আমিনুর রশিদ ইয়াসিন পেয়েছেন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব। কেবল চমকে দেয়া নয়, এই জন্য পিলে চমকানো খবর। যেখানে তার দলীয় আহ্বায়কের পদ চলে গেছে, নিজের সংসদীয় আসনে মনোনয়ন পেয়ে এমপি হয়ে গেছেন অন্য আরেকজন। যেখানে তার সমর্থক নেতাকর্মীরা ডুবে গিয়েছিলেন হতাশার সাগরে, সেখানে সবাইকে আনন্দের সাগরে ভাসিয়ে তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রীর আসনে বসেছেন হাজী ইয়াসিন। মঙ্গলবার বিকেলে খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে শপথ নেন হাজী ইয়াসিন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কুমিল্লা সদরে প্রয়াত কর্নেল আকবর হোসেন বীর প্রতীকের প্রয়াণের দীর্ঘদিন পর আবারও মন্ত্রী পেল কুমিল্লা সদর আসন। হাজী ইয়াসিন মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর উৎসবে মেতেছেন তার নেতাকর্মীরা। ঘোষণার পরপরই কুমিল্লা টাউন হল মাঠসহ শহরের বিভিন্ন স্থানে আনন্দ করতে দেখা গেছে তাদের। আবুল কাশেম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। ফজরের নামাজের পর রাজধানীর 60 ফিট এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনিও বিরোধী দলীয় প্রধান হতে পারতেন না। সংস্কারের মাধ্যমে দেশের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন দেশ গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। এর আগে ঘণ্টাব্যাপী নিজ হাতে সড়কের আবর্জনা পরিষ্কার করেন সংসদের বিরোধী দলের প্রধান নেতা। দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে প্রথম অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দুপুরের পর মন্ত্রিসভা ও সচিবদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ নিয়ে জানতে যাচ্ছি রফিকুল বাশারের কাছে, তিনি সচিবালয়ে আছেন। বাশার, সচিবালয়ে প্রধানমন্ত্রীর ধন্যবাদ। আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে প্রধানমন্ত্রী 1টার দিকে এখানে এসে পৌঁছেছেন এবং উনি এখানে নামাজ পড়বেন, আজকে জোহরের নামাজ, তারপরে মধ্যাহ্নভোজ করার কথা, তারপরে বিকাল 3টার সময় মন্ত্রিসভার প্রথম বৈঠক। গতকালকে শপথ নিয়েছেন, আজকে কিন্তু ব্যস্ত দিন কাটিয়েছেন প্রথম সকাল থেকে, এবং তিনি আজকে প্রথম কর্মদিবসেই কিন্তু তিনি বিভিন্ন কর্মসূচি রেখেছেন। প্রশাসনিক কাজ ইতিমধ্যে শুরু করেছেন। 3টায় মন্ত্রিসভার বৈঠক, মন্ত্রিসভার বৈঠকের পরে সচিবদের সাথে বৈঠক করবেন। এবং আমরা যেমনটি দেখেছি যে প্রধানমন্ত্রী সচিবালয়ে আসার পরপরই কিন্তু অন্যান্য মন্ত্রীরাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা একাধিক মন্ত্রীর সাথে কথা বলেছি, তথ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। তথ্যমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে তিনি ভয়মুক্ত একটি গণমাধ্যম তৈরির জন্য যা যা প্রয়োজন সেই ব্যবস্থা করবেন এবং গণমাধ্যম সহ পুরো দেশের যে একটি চ্যালেঞ্জ, সবচেয়ে চ্যালেঞ্জ তিনি মনে করছেন যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, সেই গুজব যেমন ভালো তেমন মন্দ, দুইটা দিকই আছে। সেই গুজবটি তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিহত করার জন্য যেসব উদ্যোগ নেওয়ার দরকার তেমন উদ্যোগ নেবেন বলে তথ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া অন্যান্য মন্ত্রীরাও আমাদের সাথে কথা বলেছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে মবের সৃষ্টি হয়েছিল গত দীর্ঘদিন ধরে, সেই মবকে কিভাবে প্রতিহত করা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সুন্দর একটি স্বাভাবিক শৃঙ্খলার মধ্যে দেশকে ফিরিয়ে আনা যায়, সেই উদ্যোগ নেবেন। এছাড়া উনি কিন্তু সাংবাদিকরা একটি প্রশ্ন করেছিল যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার শেষ হলো, সেই অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রকাশ করবেন কিনা, কিন্তু তখন উনি বলেছেন যে না, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে দিন পার করেছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র করার প্রয়োজন নেই। আমরা আরও অনেক অন্যান্য মন্ত্রীর সাথে কথা বলেছি, আমরা আপনাদের কাছে সেই সব বিষয়ে বিস্তারিত পরে জানিয়ে দেব। মুক্তচিন্তার স্বাধীনতা দমন করতে হামলা ও আগুনে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যারা প্রথম আলো ও ডেইলি স্টারকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের পেছনে কারা রয়েছে তা উন্মোচনের আহ্বান জানিয়েছেন ডেইলি স্টার সম্পাদক। সকালে প্রথম আলো কার্যালয়ের পোড়া ভবনে আলো শিরোনামের শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করে দেশের গণমাধ্যমগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অতিথিরা। লায়লা নসীন জানাচ্ছেন। কে জানতো পুড়ে কালো হয়ে যাওয়া প্রত্যেকটি জিনিস একদিন হয়ে উঠবে শিল্পকর্ম, যে শিল্পকর্মগুলো মনে করিয়ে দেয় এক অন্ধকার রাতের কথা।
যে রাতে প্রতিহিংসায় উন্মত্ত একদল উগ্রবাদী কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ এক গণমাধ্যমের ওপর। ৭১ পরবর্তী সময়ে যা চিহ্নিত হয়েছে দেশের গণমাধ্যমের ইতিহাসের কালো দিন হিসেবে। অগ্নিদগ্ধ সেই 4 তলা পোড়া অন্ধকার ভবনটিতেই পড়ে যাওয়া বইপত্রসহ ধ্বংসস্তূপ নিয়ে আলো নামের শিল্পকর্ম প্রদর্শনী। এটা একটা খুব চ্যালেঞ্জিং পার্ট ছিল এই পুরো স্পেসটা নিয়ে কাজ করা। দ্য স্পেস ইজ সো বিগ। উদ্বোধনী আয়োজনে অতিথিরা বাক স্বাধীনতা নিশ্চিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানান। যেটা অন্তর্বর্তী সরকারের সময় ঘটেছে, সংগঠিত হয়েছে, এই দায়িত্ব তাদেরকে নিতে হবে, এই ব্যর্থতার দায়িত্ব তাদেরকে নিতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে যে কোনো অপশক্তি হোক না কেন পুনরায় আঘাত করার ব্যাপার চিন্তা করবে। আমরা যখন আজকে ডেইলি স্টার প্রথম আলোর ওপরই আঘাতের বিষয়টি নিয়ে কথা বলছি, একই সঙ্গে যদি কোনো সাংবাদিকের কোনো অপরাধ থাকে তার বিচার অবশ্যই হবে, কিন্তু কথিত হত্যা মামলায় যে ওনারা যে বন্দী আছেন, আমার মনে হয় যে এই মুহূর্তে সেই বিষয়টা তো সাংবাদিকদের উচ্চকিত হওয়া উচিত। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যমের ঐক্যের উপর গুরুত্ব দেন প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক। অনুরোধ করবো এই নতুন সরকারকে যে আপনারা যেন নির্বিঘ্নে ইনভেস্টিগেট করেন এবং কারা এটাকে উস্কানো দিয়েছে, কারা এটাকে বাস্তবায়ন করেছে, তাদের জন্য আমরা জনসম্মুখে তুলে ধরতে পারি। বিগত ২০-২৫-৩০ বছর সাংবাদিকদের মধ্যে একটা তথাকথিত বিভক্তি ছিল। সে বিভক্তি আমরা চাই না আগামীতে থাকুক, সে বিভক্তির অবসান হোক, সেটা আমরা চাই। আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরদিনই ধ্বংসস্তূপ থেকে উঠে আসা প্রথম আলোর এই শিল্পকর্ম প্রদর্শনী আমাদের বার্তা দেয়, বাংলাদেশের গণমাধ্যমে একদিন আলো আসবেই। প্রথম আলো কার্যালয় থেকে লায়লা নওশিন, চ্যানেল আই। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ দেশটিতে প্রথম রোজা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার এই ঘোষণা দিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং কাতারেও চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে সৌদির প্রতিবেশী দেশ ওমানে মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। এতে দেশটিতে প্রথম রোজা হবে বৃহস্পতিবার। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও চাঁদ দেখা যায়নি। মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাকস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশেও প্রথম রোজা হবে বৃহস্পতিবার। বাংলাদেশের রোজা কবে থেকে শুরু হবে জানতে সন্ধ্যা ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সভা রেখেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সুইজারল্যান্ডে জেনেভায় ওমানের দূতাবাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, জেনেভা বৈঠকে তেহরান ও ওয়াশিংটন চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে, যদিও অনেক কারিগরি দিক এখনও বাকি। ইরান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আলোচনায় মূলত পারমাণবিক চুক্তির কারিগরি দিকগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আলোচনা শুরুর পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে পারবে না। ওই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে আরও বাস্তবসম্মত অবস্থায় নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চুক্তি না করলে তার ফলাফল তারা চাইবে না। চ্যানেল আইয়ের জেদ্দা প্রতিনিধি রুমি সাইদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকালে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মঙ্গলবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। সাংবাদিক রুমি সাইদ দীর্ঘ ৩৪ বছর ধরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাথে জড়িত ছিলেন। তিনি বাংলা, ইংরেজি, আরবি সহ ৫টি ভাষায় সংবাদ উপস্থাপন করতে পারতেন। রুমি সাইদের মরদেহ তার গ্রামের বাড়ি বানারীপাড়াতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। চট্টগ্রামের উপকূলীয় উপজেলা সন্দ্বীপে বর্তমানে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণে চেওয়া মাছ। এতে আশার আলো দেখছেন উপকূলের জেলে পরিবারগুলো। সন্দ্বীপ থেকে বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান শাকিল।
চট্টগ্রামের সন্দ্বীপের উপকূলীয় নদী মোহনায় গত কয়েক সপ্তাহ ধরে অন্যান্য সময়ের তুলনায় বেশি পরিমাণে ধরা পড়েছে চেও মাছ। দীর্ঘদিন পর এই মাছের ভালো আহরণে খুশি ও আশাবাদী স্থানীয় জেলেরা। প্রতিদিন ভোরে সাগরে নেমে কয়েক ঘন্টার মধ্যেই মাছ নিয়ে তীরে ফিরছেন তারা। বেশি শীতের মৌসুমও পাওয়া যায়, এখন একটু কম। আগের তুলনায় মাছ কম এখন, এই কারণে মাছের দাম বেশি আর ব্যয় বেশি আছে। মোটামুটি মার্কেটও চাহিদা আছে। প্রথম যাওয়ার সময় তেল লই যাই, তেলের দোকানদার চলে, বুঝেন না? সেখান থেকে আসার পর এই বেরিয়ে আমাদের কিনে নিয়ে এদের সংসার চলে, আমাদের সংসার চলে। স্থানীয় বাজারেও বেড়েছে চেও মাছের সরবরাহ। এতে শুধু জেলেরা নয়, মাছের সঙ্গে জড়িত আড়তদাতার ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। চেও মাছ প্রতি কেজি এখন 150 টাকা বা 180 টাকা কিনে বসছে। আগে কিন্তু কই আরো 3-4 দিন আগে কিনা ছিল 120 টাকা, 100 টাকা, 80 টাকা। আগে মনে করো কিনা পড়ছিল 60 টাকা, 50 টাকা, তারপর এখন কিনা পড়তেছে মনে করেন আপনার 100 টাকা, 120 টাকা। উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকেও নিয়মিতভাবে জেলেদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবৈধ জালের ব্যবহার, বিশেষ করে উপকূলীয় বেহুন্দি যেগুলো রয়েছে, যেখানে দেখা যাচ্ছে খুবই ছোট ছোট চাওয়া মাছের যে পোনা সেগুলো ধরা পড়ে। এটা হচ্ছে চাওয়া মাছের জন্য একটি অশনি সংকেত। যদি এই উপকূলীয় বেহুন্দি এবং নিষিদ্ধ বা অবৈধ জাল যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা এ ব্যাপারে জেলেদেরকে সচেতন করছি। চেও মাছের এই প্রাচুর্য যদি টেকসইভাবে ধরে রাখা যায়, তাহলে দরিদ্র জেলে পরিবারগুলোর জীবনে ফিরে আসতে পারে আর্থিক সচ্ছলতা। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গড়ে তোলা পাবনার আলোচিত পাখিপ্রেমী আকাশকুলি দাসের পাখির অভয়ারণ্য সহ তার সমুদয় সম্পত্তির বেদখল হয়েছে। আকাশকুলি দাসের মৃত্যুর পর জাল দলিলে জমি দখল করে নির্বিচারে গাছ কেটে ধ্বংস করা হচ্ছে পাখিদের অভয়াশ্রম। এমন বাস্তবতায় সামাজিক, পরিবেশবাদী ও সাংস্কৃতিক সংগঠন সহ সচেতন মহলের দাবি, যথাযথ পদক্ষেপে রক্ষা করতে হবে পাখির অভয়ারণ্য। পাবনা থেকে আখতারুজ্জামান আখতারের রিপোর্ট। সঙ্গে সঙ্গে আমার লাশ বাড়ির উপরেই থাকবে, কিন্তু মাথা ফাটাফাটি রক্তে রক্তাক্ত হয়ে যাবে। পাখির অভয়াশ্রম তখন আর থাকবে না। কেউ দৌড়ে যাবে কোন গাছটা কাটে নেবো, কেউ দৌড়ে আসবে কোন গরুটা গলায় ধরে দিয়ে নিয়ে যাবো, কেউ বললো ওটা আমার কাছে বিক্রি করে গেছে, সে বললো এই জমিটা আমাকে রেজিস্ট্রি দিয়ে গেছে, এক জমিতে হয়তো 6খানা দলিল বাড়ি করবে, এই যে আমাকে দিয়ে গেছে, এই যে আমাকে দিয়ে গেছে। মানুষের অনিয়ন্ত্রিত লোভ সম্পর্কে অবগত আকাশকুলি দাসের আশঙ্কা এখন দৃশ্যমান বাস্তবতা। পাবনার বেড়ার নিভৃত কৈটলা গ্রামে 35 সূত্রে পাওয়া 7 বিঘা জমিতে পাখিদের অভয়াশ্রম গড়ে তোলেন আকাশকুলি দাস। পরিবেশ, প্রকৃতি ও পাখিরা যেন ভালো থাকে, এতটুকুই ছিল তার চাওয়া। 2025 সালের 18 আগস্ট আকাশকুলি দাস মৃত্যুবরণ করলে অভয়াশ্রমে শুরু হয় পরিবেশ সন্ত্রাস। দান ও ক্রয়সূত্রের অজুহাতে অভয়াশ্রম দখল করেন স্থানীয় অসিত ঘোষ ও মোহাম্মদ আলী। তবে তাদের প্রদর্শিত দলিলের স্বাক্ষরের সাথে মিল নেই আকাশকুলি দাসের জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের। যা আছে সকল সম্পত্তি বিক্রি করছে, সে নিজে হাতে বিক্রি করছে, আর যা ছিল অবশিষ্ট আমাকে দিয়ে দিয়েছে। অভিযোগ, দখলদার চক্রে জড়িত স্থানীয় সাব রেজিস্ট্রারও। সেখানে অভয়াশ্রম ছিল কিনা এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ বা আমার কাছে ছিল না। এদিকে আকাশকুলি দাসের পাখির অভয়ারণ্য রক্ষার দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকালে পাখির কিচিরমিচির শব্দ শুনে আমাদের ঘুম ভাঙতো, কিন্তু আমরা এখন সেই পাখি দেখতে পাই না বললেই চলে। তার যে সম্পদ, তার যে অভয়াশ্রম, সেটা আবার ফিরিয়ে দেওয়া হোক। প্রকৃতিতে পাখি সেই আগের মতো আবার ফিরে আসুক, সেই সম্ভাবনার জায়গাটা যেন সরকারিভাবে তৈরি করা হয়। এমন একটি মহৎ উদ্যোগকে, যেটাকে আমরা অনুকরণীয় এবং অনুসরণীয় ভাবতে পারি, সেটার জায়গায় উল্টো আরো সেটাকে ধ্বংসের পায়তারা চলছে। তাই আপনাদের সকলের হস্তক্ষেপ চাই। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। সরকারের পৃষ্ঠপোষকতা থাকবে যেন এই অভয়াশ্রমটি নষ্ট না করা হয়, এবং যারা এই কুচক্রী মহল যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা।
2014 সালে আকাশকলির বাড়িটিকে পাখির অভয়াশ্রম ঘোষণা দেয় সরকার। পরবর্তীতে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতিতে সম্মান জানানো হয় আকাশকলি দাসকে। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি শুরু। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ সন্ধ্যা 6:30টায় সরাসরি সম্প্রচার হবে চ্যানেল আই ও এর সব ডিজিটাল OTT প্ল্যাটফর্মে। মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অফিস, দুপুরের পর নতুন মন্ত্রিসভা ও সচিবদের সঙ্গে বৈঠক। সরকার প্রধানের প্রচলিত চেয়ারের বাইরে তারেক রহমানের জন্য অপেক্ষায় ভিন্ন রকম একটি চেয়ার, নেপথ্যে একটি কষ্টবোধ ও গৌরবের গল্প। এবং প্রথম আলো ডেইলি স্টার ধ্বংস চেষ্টায় জড়িতদের পরিচয় উন্মোচনের আহ্বান, পোড়া ভবনে শিল্পকর্ম প্রদর্শনীতে গণমাধ্যমগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।